আমি তো ডায়মন্ড ইউনিভার্সিটি কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎদা বললে নমিনেশন জমা করেনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। বন্ধুগণ, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি। এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে। বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে, সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না। সিপিএম করছে, কংগ্রেস করছে, বিভিন্ন রাজনৈতিক দল করছে, আজকে সিপিআই করছে, তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না। আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে। তবে একটা জিনিস মাননীয় নিজে এস্টাবলিশ করে দিচ্ছে, এই রাজ্যে মাননীয়ার যে অপকর্ম, যে তার দলের চুরি দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে, সেটাই হচ্ছে আইএসএফ। আর এসিসিআই আমার কাছে ডেটা আছে, কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল, যে রুটের কথা বলেছে সেখানে আর অ্যাভিনিউয়ের কথা বলা আছে। আবার আমাদেরকে যে রিভিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর অ্যাভিনিউতে এসইউসিআই প্রোগ্রাম করছে। আমরা তো আর অ্যাভিনিউ থেকে অনেকটা দূরে ছিলাম, এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে। বাংলার মানুষকে বলবো, আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নয়। আপনার কানটা দেখুন, এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে। যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন। যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি, ওয়াকাফ প্রপার্টি নিয়ে কথা বলছি, মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা 10,000-এর বেশি হয়ে যাচ্ছে কেন, এই আওয়াজ যখন তুলছি, ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি, রিফিউজি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি, ফেক এসটি/এসসি সার্টিফিকেট কেন ইস্যু করা হচ্ছে, এর বিরোধিতা যখনই আমরা করছি, এক কথায় মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি, তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল, তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দালাল, তখন আইএসএফ ভোট কাটতে এসেছে বলে আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, মানুষের অধিকার নিয়ে কথা বলছি। 2021 সালের আগে ঠিক একই ভাবে বলা হচ্ছিল এই 21-এর নির্বাচনে বিজেপি এসে যাবে। এখন তৃণমূলকে সবাই সুযোগ দাও, নভুক্ত বিজেপি বলেছিল, কিন্তু দিনের শেষে কি দেখলাম, আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না, মধ্যখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল, একজন সেকেন্ড অপোজিশনের জায়গাটা দখল করে নিল। আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম, বিধানসভার মধ্যে ঢুকে জিএসটি থেকে শুরু করে সংখ্যালঘু দলিত আদিবাসীরা উচ্চ বর্ণের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি, হয়তো সেটাও সে বলার জায়গা থাকতো না। তাই 2024 আসছে, আবার এরা ইস্যু তৈরি করবে, ইলেকশন আসবে, ইস্যু আসবে, কিন্তু আপনাকে আমাকে, আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে। কৃষি বিল যখন পাশ হয়েছিল, অপদক্ষ যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম, তাদের কি ভূমিকা ছিল, তালাক বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, সেটা আমরা দেখে নিয়েছি। সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায়, তাদের বিরোধিতা করার, যদি যে স্ট্রংকে বিরোধিতা করে, তাহলে সেটা সর্বপ্রথম সারিতে আইএসএফ থাকবে এবং অবিজেপি তৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবে। পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠাক, যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে, সেই আশা আপনাদের কাছে রাখবো। না হলে ভোট আসলে সিএ এর কথা হবে, ভয় দেখানো হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে, ভোট মিটে যাবে, সব ভুলে যাবে। কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি, যেমন কৃষি বিল বিধানসভায় পাশ হয়, সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল? এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি, সে কে রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে, প্রয়োজনে খুললে পাওয়া যাবে, দেখতে পাবে রকলমে বিজেপি কি সহযোগিতা করেছে। তাই অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন, মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন। আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে এখান থেকে দাবি রাখতে চাই। আমি শেষে যদি সময় পাই বলবো, নাহলে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো। সত্যিকারের অর্থ যদি বাংলার অর্থনৈতিক শাখা পরিবর্তন করতে চাই, অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই, আমি আইএসএফ পক্ষ থেকে একটা প্রস্তাব
প্রস্তাব রাখবো সেটা মেনে নেবেন। সময় স্বল্প, কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো। আজকে ভাবতে অবাক লাগছে, আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে যারা মনে করি যাদেরকে, তাদের সাম্মানিক ভাতা কত? আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই, বলতে চাই রাজ্য সরকারকে তাদের 15,000 টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে, কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে। তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বাঁচাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা, সমকাজে সমবেতন দিতে হবে। আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে। কোর্ট গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে, কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয়। আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন, এসএসকে এমএসকে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন, সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি। আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য। পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু। আজকে ভাবতে অবাক লাগছে, একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে? এদিকে পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে। আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে 15 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক। এই 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি নয়, তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করার ব্যবস্থা করে দেওয়া হোক। শ্রম কোডের বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি। সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না 2011 সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে তিনি মুখ্যমন্ত্রী। বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমাহারে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে। সাথে সাথে এটা অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই ডিএ বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন, সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন, তাদের কাছে অনুরোধ করব অনশনটাই শেষ নয়। আপনারা অনশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন। আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। আমরা একটা জিনিস অবাক হয়ে যাই, বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনের সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে, সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে, অনেকের কথা বললে আইনি জটিলতা আছে, কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে। তারপরেও বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চে ছুটছে, কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে কোনো বাধ্যবাধকতা নয়, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন, সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারের থাকার যোগ্য নয়। দুঃখের বিষয় এমপিএমএর ক্ষেত্রে রাইট টু রিকল নয়। যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না, বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত। রাইট টু রিকল নয়, তাই ধৈর্য ধরতে হবে। আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে 2026কে পাখির চোখ করুন,
2026-এ আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না, বসতে দেব না, বসতে দেব না। এই শপথ আমাদেরকে নিতে হবে। আইএসএফ ঠিক করে দেবে 2026-এ মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবে। আর বিজেপি তৃণমূল যেমন তারা ঠিক করে নি প্রধান বিরোধী দল নেতা কে হবে। শুভেন্দু অধিকারী হবে, দিলীপ ঘোষ হবে, সুকান্ত মজুমদার হবে, না পিসি ভাইপো হবে। ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তার প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিন। বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না, এই সময় আমাদেরকে ঝেলতে হতো না। যতটুকু আমরা ঝেলছি, আমি বলবো আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎদা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিদায় উৎসব করব। আমার অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতারা বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাই কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি,